নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা প্রতি শনিবারের মতো স্বামীজির অনুধ্যান শুনব। স্বামীজির অনুধ্যান শোনার পর আবার আমাদের দেখা হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। ঠাকুরের শ্রীচরণ প্রান্তে বসে আমরা ঠাকুরের মুখনিসৃত কথামৃত শুনব। শুভ সন্ধ্যা রিমা। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, স্বামীজির মহারাজের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, রিমা, শুভ সন্ধ্যা। তাহলে আর দেরি না করে শুরু করছি স্বামীজির কথা। শুভ সন্ধ্যা শ্রী। আমরা বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। আমরা স্বামীজির যে দয়ার্দ্র হৃদয়, সে কথা তো বারবার শুনেছি। স্বামীজির জীবনে এই যে একটি বিশেষত্ব দেখতে পাওয়া যায়, তিনি কখনো পাশ্চাত্যের মোহে মুগ্ধ হয়ে স্বদেশের প্রথা মাত্রকে নিন্দা করতে প্রবৃত্ত হননি, পরন্তু প্রত্যেক আচার বিচারেরই উদ্দেশ্য ও ভালো মন্দ সবটা দেখে তবে সিদ্ধান্তে উপনীত হতেন। এই গুণটি এই কালো মধ্যে সম্পূর্ণ প্রকট হয়েছিল বলে মনে করা হয়। শুভ সন্ধ্যা সুস্মিতা নাগ, রূপা, শুভ সন্ধ্যা। হরিপদবাবু লিখছেন, প্রথম হতেই স্বামীজিকে বাল্যবিবাহের ওপর ভারী চটা দেখেছি। সর্বদাই সকল লোককে, বিশেষত বালকদের সাহস বেঁধে সমাজের এই কলঙ্কের বিপক্ষে দাঁড়াতে এবং উদ্যোগী হতে তিনি উপদেশ দিতেন। স্বদেশের প্রতি এরূপ অনুরাগ কোনো মানুষের দেখিনি। পাশ্চাত্য দেশ থেকে ফেরবার পর যারা স্বামীজির প্রথম দর্শন পেয়েছেন, তারা জানেন না সেখানে যাবার পূর্বে তিনি সন্ন্যাস আশ্রমের কঠোর নিয়মাদি পালন করে কাঞ্চন মাত্র স্পর্শ না করে কতকাল ভারতবর্ষের সমস্ত প্রদেশ ভ্রমণ করে বেড়াতেন। তার মতো শক্তিমান পুরুষের এত বাধাবাঁধি নিয়মাদির আবশ্যক নাই। কোনো লোক একবার এই কথা বলায় তিনি বলেন, দেখো, মন বেটা বড় পাগল, ঘোর মাতাল, চুপ করে কখনোই থাকে না, একটু সময় পেলেই আপনার পথে টেনে নিয়ে যাবে। সেই জন্যই সকলের বাধাবাঁধি নিয়মের ভিতরে থাকা আবশ্যক। সন্ন্যাসীরও সেই মনের উপর দখল রাখবার জন্য নিয়মে চলতে হয়। মনকে বিশ্বাস করে কখনো নিশ্চিত থেকো না। স্বামীজির মতন এত বড় শক্তি, তিনিও এই কথা বলছেন যে মনের সঙ্গে মোকাবিলা করা কতখানি কঠিন। শুভ সন্ধ্যা পারমিতা। পারমিতাকে এখন রোজই যে পাবো ভাবতেই পারিনি, তবে পরের অনুধ্যানে আশা করি আর পারমিতার সঙ্গে সরাসরি দেখা হবে না। অনেক রাত হয়ে যায় পারমিতা। অমিতা, শুভ সন্ধ্যা। ঝর্ণা, জয়শ্রী, শুভ সন্ধ্যা। জয়িতা, স্বপ্নাদি, শ্রী, শুভ সন্ধ্যা। স্বামীজি মহারাজ তিনি মনের উপর কিভাবে বলছেন, দেখো, মন বেটা বড় পাগল, ঘোর মাতাল, চুপ করে কখনোই বসে থাকে না, একটু সময় পেলেই আপনার পথে টেনে নিয়ে যাবে। সেই জন্যই সকলের বাধাবাধি নিয়মের ভিতরে থাকা আবশ্যক। সন্ন্যাসীরও সেই মনের উপর দখল রাখবার জন্য নিয়মে চলতে হয়। মনকে বিশ্বাস করে কখনো নিশ্চিন্ত থেকো না। স্বামীজির সঙ্গে পূর্বে বহু দেশীয় রাজা মহারাজের আলাপ হয়েছিল।
কেউ কেউ বা দীক্ষাও গ্রহণ করেছিলেন। সন্ন্যাসী কেন এত রাজারাজরার সঙ্গে মেলামেশা করেন, এই বিষয়ে একদিন স্বামীজিকে জিজ্ঞাসা করা হয়। তাতে তিনি বলেছিলেন, গরিব প্রজার ইচ্ছা থাকলেও সৎ কার্য করবার ক্ষমতা কোথায়? কিন্তু রাজার হাতে সহস্র সহস্র প্রজার মঙ্গল বিধানের ক্ষমতা পূর্ব হতেই রয়েছে, কেবল ওটি করবার ইচ্ছা নাই। সেই ইচ্ছা যদি কোনো রূপে তার ভিতর একবারও জাগিয়ে দিতে পারি, তাহলে তার সঙ্গে সঙ্গে তার অধীন সকল প্রজার অবস্থা ফিরে যাবে এবং জগতের কত বেশি কল্যাণ হবে। অর্থাৎ তিনি সন্ন্যাসী কোনো স্বার্থসিদ্ধির জন্যই ধনী ও শক্তিমানের সঙ্গে তার ওঠা বসা নেই। আত্মীয়তা স্থাপনপূর্বক তার কোনো স্বার্থ নেই। দরিদ্রের জন্য তার প্রাণ কাঁদ্য এবং তাদের কল্যাণের জন্য তিনি শাসক সম্প্রদায়ের চিত্তে প্রজারঞ্জনের বীজ উক্ত করতে চেয়েছিলেন। অর্থাৎ প্রজাদের জন্য, দরিদ্রদের জন্য তার যা কিছু রাজারাজরার সঙ্গে মেলামেশা, ওঠা বসার ইচ্ছা বা চিন্তা, যাতে করে তাদের ভিতরে স্বামীজি এই দেশকে ভালোবাসা, অর্থাৎ দেশের মানুষকে ভালোবাসার বীজটি রোপণ করতে পারেন। শুভ সন্ধ্যা লক্ষ্মী। সরি, আসলে স্ট্যান্ডটা আজকে বারবার উল্টে যাচ্ছে। আচ্ছা, তারপর আমাদের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে চলে আসি। ভারতীয় প্রথিতনামা নেতাদের মধ্যে স্বামীজি এর প্রয়োজন এবং অবশ্যম্ভাবিতা ওজস্বিনী ভাষায় সর্বপ্রথম বিঘোষিত করেছিলেন। সেটি কি? সেটি হচ্ছে জনশিক্ষার প্রয়োজন। জনশিক্ষা ও গণজাগরণের পথকেই অধিকতর ফলপ্রদ বলে তিনি স্বীকার করেছিলেন এবং এই সমস্ত দেশের নেতা এবং তথাকথিত রাজা মহারাজাদের মধ্যে, অর্থাৎ তখন যে ছোট ছোট কেন্দ্রে, মানে আমাদের ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা, তখন ব্রিটিশ শাসন, সেখানে স্বায়ত্ত শাসনের মানে কর বসিয়ে স্বায়ত্ত শাসন দেওয়া হতো। সেই রকম ছোট ছোট যে এক একটি স্থান, যেখানে সেই রাজাই ছিলেন সার্বভৌম, সেই রাজাকে তিনি উৎসাহিত করছেন, কারণ তার সেই শক্তি আছে। তিনি প্রজাদের, সেই তার নিজের অঞ্চলটুকুর প্রজাদের মঙ্গল করতে পারেন। সেই জন্য তিনি এই রাজা এবং মহারাজা বা নেতাদের সঙ্গে এত, হ্যাঁ গো, গলাটায় ঠিক বলেছ। আসলে কি হচ্ছে, এত গরম, ঠান্ডা গরম তো হচ্ছে সবারই, ঠান্ডা গরম জল খাওয়ার জন্য। তো এত তাদের সঙ্গে ওঠা বসা এবং তাদের সঙ্গে বন্ধুর মতো যে সম্বন্ধ তৈরি করা, তার প্রধান কারণ এটাই। কারণ তাদের মাধ্যমে দরিদ্র প্রজাদের এবং জনসাধারণের হিত সাধন করা, স্বদেশের কল্যাণ সাধন তার জীবনের অন্যতম ব্রত ছিল। তখনকার দিনে সন্ন্যাস ও স্বদেশ প্রেমের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাওয়া বড় সহজ ছিল না। সন্ন্যাস মানেই সে ভারতীদি শুভ সন্ধ্যা, সে সব কিছু ত্যাগ করে শুধু নিজের আধ্যাত্মিক চেতনার উত্তরণ ঘটাবে। সন্ন্যাস মানেই তাই। কিন্তু এই যে সকলকে নিয়ে এগিয়ে চলবার,
এই শিক্ষা কিন্তু আমাদের ভারতবর্ষেরই শিক্ষা। এবং এই সময় পরবর্তী বা এরই একটু আগে পরে আমরা রবীন্দ্রনাথের কবিতাতেও পাই, যারে তুমি নিচে ফেলো সে তোমারে টানিবে যে নিচে, পশ্চাতে ফেলিছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ সমসাময়িক। সুতরাং স্বামীজির ভাবনার তরঙ্গ যে রবি ঠাকুরকেও ছুঁয়ে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন স্বামীজির যে সাধারণ মানুষের, তিনি বলছেন নতুন ভারত কোথা থেকে উঠবে? ঝুপড়ির মধ্যে থেকে, মুটে মুচি মেথর দলিত সম্প্রদায় থেকে। তেমনি ওরা কাজ করে। এই কবিতায় রবীন্দ্রনাথও সেই একই কথা বলছেন, যে এই যে সভ্যতার জয়ধ্বনি আমরা করছি, কিন্তু সেই সভ্যতার যে চাকা, সেই চাকা হচ্ছে এই সম্প্রদায়, যে সম্প্রদায়কে আমরা নিতান্ত হেয় চোখে দেখি। ওরা কাজ করে বলেই আজকে সভ্যতার রথ অগ্রসর হতে পারছে। তাই এই তথাকথিত সমাজের উঁচু শ্রেণীর মানুষদের সঙ্গে স্বামীজির বন্ধুত্ব সম্পর্ক পাতানোর মূলে এই দেশপ্রেম যে কতখানি নিহিত আছে তা কিন্তু একটা আপাত দৃষ্টিতে হয়তো সেই সময়ের মানুষের বোধগম্য হয়নি। হরিপদবাবু লিখছেন, স্বামীজির স্বদেশানুরাগ অত্যন্ত প্রবল ছিল। শুভ সন্ধ্যা চিনুদি, ভারতীদি, চিনুদি, শুভ সন্ধ্যা। একদিন ওই সম্বন্ধে কথা উঠলে তাকে বলা হয় যে সংসারী লোকের আপন আপন দেশের প্রতি অনুরাগ নিত্য কর্তব্য হলেও সন্ন্যাসীর পক্ষে নিজ দেশের মায়া ত্যাগ করা এবং সকল দেশের উপর সমদৃষ্টি অবলম্বন করে দেশের কল্যাণ চিন্তা হৃদয়ে রাখা ভালো। ওই কথার উত্তরে স্বামীজি যে জ্বলন্ত কথাগুলি বলেন তা কখনো ভুলতে পারবো না। তিনি বলছেন যে আপনার মাকে ভাত দেয় না, সে অন্যের মাকে আবার কি পুষবে। কতখানি মানে কি অদ্ভুত কথা, যে কথাটি আজকের দিনেও কিন্তু একেবারে প্রযোজ্য। আমাদের দেশের বহু মানুষ আছে যে বিদেশের শোকে কাতর হয়ে পড়ে, কিন্তু নিজের দেশের যদি এত বড় ক্ষতিও হয়ে যায় সেদিকে তার দৃষ্টি পড়ে না, বা সেটি তার কাছে নিতান্ত একটি ঘটনা বলে, হাস্যকর ঘটনা বলেও প্রতিভাত হয়। স্বামীজি সেই জায়গায় বলছেন যে আপনার মাকে ভাত দেয় না, সে অন্যের মাকে আবার কি পুষবে। আমাদের প্রচলিত ধর্মে, আচার ব্যবহারে, সামাজিক প্রথায় যে অনেক দোষ আছে, স্বামীজি একথা কখনো অস্বীকার করেননি। স্বামীজি একথা স্বীকার করে নিয়েও বলতেন সে সকল সংশোধন করবার চেষ্টা করা আমাদের সর্বতোভাবে কর্তব্য, কিন্তু তাই বলে সংবাদপত্রে ইংরেজের কাছে সে সকল ঘোষণা করবার আবশ্যক কী? অর্থাৎ নিজের ঘরের দোষ অন্যের কাছে বড় করে তুলে ধরায় তার মধ্যে কোনো মহানুভবতার পরিচয় দেওয়া হয় না। ঘরের গলদ বাইরে যে দেখায় তার মতো গর্ধব আর কে আছে? খ্রিস্টান মিশনারিদের সম্বন্ধে একদিন কথাবার্তা হয়। তারা আমাদের দেশে কত উপকার করেছেন ও করছেন, প্রসঙ্গক্রমে আমি এই কথা উত্থাপন করি। বলছেন হরিপদবাবু। শুনে তিনি বললেন, কিন্তু অপকারও বড় কম করেনি। দেশের লোকের মনের শ্রদ্ধাটি একেবারে গোল্লায় দেবার বিলক্ষণ জোগাড় করেছে। শ্রদ্ধা নাশের সঙ্গে সঙ্গে মনুষ্যত্বের নাশ হয়। এ কথা কেউ কি বোঝে? কত বড় কথা! আমরা যেখানে আমাদের যে সম্পর্কে শ্রদ্ধা নেই, সে টিচার হোক, ডক্টর হোক, স্বামী স্ত্রী হোক, সন্তান পিতামাতা হোক, মানুষের পারস্পরিক যে কোনো
একটি মানুষের প্রতি অপর একটি মানুষের, এমনকি সে যদি আমার শত্রুও হয়, আমার কাছে পরাজিতও হয়, যে কথা আমরা আলেকজান্ডারের ঘটনায় শুনে থাকি, পুরু এবং আলেকজান্ডারের গল্পে। অর্থাৎ শ্রদ্ধা, এইটি হচ্ছে সবার আগে। যে কোনো মনুষ্য ধর্মের প্রধান কথাই হচ্ছে শ্রদ্ধা, প্রথম এবং প্রধান। হরিপদবাবু নিজে ভগবত গীতা পড়তেন, কিন্তু তার মর্ম গ্রহণ করতে পারতেন না। শুভ সন্ধ্যা শিবানী, লক্ষ্মী, নিবেদিতা, শুভ সন্ধ্যা। হরিপদবাবু যখন গীতা পাঠ করে তার মর্ম উদ্ধার করতে পারতেন না, তখন সেই পাঠে কোনো সার্থকতা নেই বলে তিনি গীতা পাঠ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু স্বামীজি যখন গ্রন্থখানি হতে অংশবিশেষ পড়ে ব্যাখ্যা করতে লাগলেন, তখন তিনি বুঝতে পারলেন গীতা কী অপূর্ব গ্রন্থ। তিনি এর নিজস্ব মূল্য এবং প্রতি ব্যক্তির জীবনের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্বন্ধ উপলব্ধি করে এর পুনরুদ্ধয়নে মনোনিবেশ করলেন এবং খুবই উপকৃত হলেন। কিন্তু স্বামীজি তাকে শুধু গীতার গাম্ভীর্য আস্বাদন করিয়ে তৃপ্ত হননি। তিনি টমাস কার্লাইলের গ্রন্থাবলী এবং জুলে ভার্নের উপন্যাসরাজির সাহিত্যিক সৌন্দর্য ও চিন্তার বিস্তারের প্রতিও তার চিত্তকে আকৃষ্ট করেছিলেন। জুলে ভার্নের বই আমার পুত্রের খুব পছন্দের, যারা পড়েছেন তারাই জানবেন। হরিপদবাবুর গৃহে দেখতে দেখতে 8 দিন কেটে গেল। 9ম দিনে স্বামীজি বললেন, আর থাকবো না, রামেশ্বর যাব মনে করে অনেক দিন হলো এই দিকে চলেছি। যদি এইভাবেই অগ্রসর হই, তাহলে এ জন্মে আর রামেশ্বর যাওয়া হবে না। হরিপদবাবু অবশ্য দেরি করতে অনুরোধ করলেন, কিন্তু সফল হলেন না। স্বামীজি মেল ট্রেনে মারমাগাঁও যাত্রা করবেন স্থির হলো এবং হরিপদবাবু টিকিট কিনে তাকে গাড়িতে বসিয়ে দিলেন। এরপর সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, স্বামীজি, জীবনে আজ পর্যন্ত কাউকেও আন্তরিক ভক্তির সঙ্গে প্রণাম করিনি। আজ আপনাকে প্রণাম করে কৃতার্থ হলাম। পর্তুগিজ অধিকৃত গোয়ায় স্বামীজি কোন কোন স্থানে গিয়েছিলেন এবং কি কি দেখেছিলেন তা জানা যায়নি, তবে দ্রষ্টব্য সবই দেখেছিলেন বলে মনে হয়। মারগাঁও থেকে হরিপদবাবু লিখিত একটি পত্রে আছে, হরিপদবাবুকে লিখিত একটি পত্রে আছে, আপনার এক পত্র এই মাত্র পেলাম। আমি এই স্থানে নিরাপদে পৌঁছই এবং তারপর পঞ্জিম প্রভৃতি কয়েকটি গ্রাম ও দেবালয় দর্শন করতে যাই। আজ ফিরে এসেছি। গোকর্ণ, মহাবালেশ্বর প্রভৃতি দর্শন করবার ইচ্ছা এখনই ত্যাগ করলাম। কাল সকালে ট্রেনে ধারওয়াড় যাত্রা করব। এখানকার খ্রিশ্চানেরা অনেকেই কিছু কিছু লেখাপড়া জানে, কিন্তু হিন্দুরা সকলেই প্রায় মূর্খ। শুভ সন্ধ্যা অনিতা, বাণী ঘোষ, মিনুদি, মধুরিমাদি, শুভ সন্ধ্যা। সম্প্রতি জানতে পারা গেছে যে স্বামীজি শ্রীযুক্ত সুব্রায়া নায়কের নামে একখানি পরিচয়পত্র নিয়ে আসেন এবং তারই গৃহে 3 দিন অবস্থান করেন। নায়ক ছিলেন সংস্কৃতে পণ্ডিত এবং বৈদ্যশাস্ত্রে পারদর্শী। বৈদ্যশাস্ত্র মানে চিকিৎসা শাস্ত্র। পরিবারের গৃহদেবতা শ্রী দামোদরজির মন্দির সংলগ্ন এক কক্ষে স্বামীজি বাস করতেন। আজ অবধি পূর্ববৎ গৃহসজ্জাদি সহ পবিত্রভাবে সেটি সংরক্ষিত আছে। ওই 3 দিনের কোনো একদিন স্বামীজির সঙ্গীতের সঙ্গে উদীয়মান লয় সম্রাট তবলাবাদক তরুণ যুবক খোপরুজি সঙ্গত করেছিলেন। বাদ্যের সঙ্গে
তার অঙ্গভঙ্গি দেখে স্বামীজি সেটি ত্যাগ করতে বললে খপ্রুজি উত্তর দিলেন, তা অসম্ভব। কিন্তু স্বামীজি তক্ষুনি স্বয়ং তবলা ধরে দেখিয়ে দিলেন যে তা সম্পূর্ণ সম্ভব। এক গায়ককেও তিনি এই জাতীয় মুদ্রাদোষ পরিত্যাগ করতে বলেন। ওই অঞ্চলে অবস্থানের সুযোগে স্বামীজি রাসেলে গিয়ে ক্যাথলিক ধর্মযাজকদের একটি শিক্ষাকেন্দ্র দেখে আসেন। মারগাঁও থেকে বিদায় গ্রহণকালে নায়েকজি স্বামীজির কাছে তার একখানি ফটো চেয়ে নেন। তা বর্ধিতাকারে এখন দামোদরজির মন্দিরের গায়ে রক্ষিত আছে। নায়েকজি পরে সন্ন্যাস গ্রহণ করেন এবং স্বামী সুব্রহ্মানন্দ তীর্থ নামে পরিচিত হন এবং ওই ঘরেই দেহ রক্ষা করেন। এরপর আমরা দক্ষিণ ভারতে আরও বিস্তৃত অঞ্চলে স্বামীজির সঙ্গে সঙ্গে ভ্রমণ করব এবং স্বামীজির যে শিক্ষা চলার পথে তিনি বহু মানুষকে দিয়েছেন, তার মনোভাব, সেইগুলি একটু একটু করে গ্রহণ করবার চেষ্টা করব। শুভ সন্ধ্যা শ্রাবণ। আমরা কিন্তু এখন মোটামুটি শেষ পর্যায়ে আছি। দক্ষিণ ভারতে স্বামীজি রয়েছেন এখন। ভারতের পশ্চিম সমুদ্র তীরবর্তী গোয়া অঞ্চল পরিভ্রমণান্তে স্বামীজি ক্রমে মহীশূরের অন্তর্বর্তী ব্যাঙ্গালোরে উপনীত হলেন। প্রথম কিছুদিন তিনি মিউনিসিপ্যালিটি মেডিকেল অফিসার শ্রীযুক্ত পি পল্লুর গৃহে আশ্রয় নিয়েছিলেন। ইনি কেরালার এলওয়া নামে তথাকথিত নীচ জাতির অন্তর্ভুক্ত ছিলেন বলে স্বামীজি প্রথমে সেখানকার ভদ্র সমাজে সমাদৃত হননি। কিন্তু অগ্নি যেমন চিরকাল ভস্মাচ্ছাদিত থাকে না, ইন্ধন পেলেই পূর্ণ শক্তিতে জ্বলে ওঠে, স্বামীজির প্রতিভাও তেমনি কোথাও দীর্ঘকাল লোকচক্ষুর অন্তরালে থাকতে পারত না। সর্বসাধারণের সঙ্গে আলাপ পরিচয় জমে ওঠার সঙ্গে সঙ্গে তা স্বমহিমায় প্রকটিত হতো। অতএব ভারতের অন্যত্র যেরূপ দেখা গিয়েছিল, ব্যাঙ্গালোরেও সেই রকমই ঘটল। শীঘ্রই তার খ্যাতি প্রচারিত হয়ে গেল এবং রাজ্যের দেওয়ান শ্রীযুক্ত কে শেষাদ্রি আয়ার তার কর্ণগোচর হলো। যথাসময়ে স্বামীজির সঙ্গে সাক্ষাৎকারের কয়েক মিনিটের মধ্যেই আয়ার মহোদয়ের চিত্তে এই অজ্ঞাত পরিচয় সন্ন্যাসীর অত্যুজ্জ্বল ভবিষ্যতের ছবি ভেসে ওঠে। আর তিনি ভাবলেন, এই সন্ন্যাসীর মধ্যে এমন এক অতীব চিত্তাকর্ষক ব্যক্তিত্ব আছে যা স্বদেশের ইতিহাসের পৃষ্ঠায় চিহ্ন রেখে যাবে। শুভ সন্ধ্যা। তৃপ্তি, সংযুক্তা, শুভ সন্ধ্যা। আয়ার মহাশয় তাকে সাদরে অতিথিরূপে গ্রহণ করলেন এবং স্বামীজি সে গৃহে ৩-৪ সপ্তাহ অতিবাহিত করলেন। এই সূত্রে মহীশূর রাজ্যের বহু গণ্যমান্য ব্যক্তি এবং রাজদরবারের বহু উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে তার পরিচয় হলো। তিনি যেখানেই যেতেন সেখানেই ধর্ম নির্বিশেষে হিন্দু অহিন্দু সকলের গৃহে সাগ্রহে অভ্যর্থনা পেতেন। তার ধর্মানুভূতি ও সরল ধর্ম ব্যাখ্যা শ্রবণে আয়ার মহোদয় একদিন সবিস্ময়ে বলেছিলেন, আমরা অনেকেই ধর্ম সম্বন্ধে অনেক কিছু পড়েছি, কিন্তু তাতে উপকৃত হয়েছি কতটুকু? শুধু পড়াটাই সার হয়েছে। আমাদের সামনে এই যে একজন যুবক উপস্থিত হয়েছেন, তার অন্তর্দৃষ্টি আমার এযাবৎ পরিচিত সকল ব্যক্তির অপেক্ষা অধিক। এ তো এক অতি আশ্চর্য ব্যাপার। তিনি নিশ্চয়ই ধর্ম সাক্ষাৎকার নিয়েই জগতে অবতীর্ণ হয়েছেন।
নয়তো আমাদের দৃষ্টিতে এরূপ অপরিণত প্রায় বয়সে কোথাও হতে তার এতাদৃশ জ্ঞান রাশির ও অন্তর্দৃষ্টির আবির্ভাব হলো। আমার একে দেখে শঙ্করাচার্যের কথা স্মরণে আসছে। মহীশূর মহারাজ হয়তো এই আচার্যকে পেলে প্রীত ও উপকৃত হবেন এই মনে করে স্যার শেষাদ্রি আয়ার তাকে মহীশূরে নিয়ে গিয়ে মহারাজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাইলেন। তরুণ সন্ন্যাসীর পরিধানে ভিক্ষুকোচিত গেরুয়া বসন থাকলেও তার আকৃতি ও চলন ভঙ্গিতে এমন একটা রাজোচিত গাম্ভীর্য ও আত্মপ্রত্যয়ের ভাব সুস্পষ্ট ছিল এবং মুখে এমন একটা সারল্য ও প্রতিভার জ্যোতি বিরাজিত ছিল যে তিনি দেওয়ানজির পরামর্শে রাজদর্শনের জন্য মহারাজ শ্রী চামরাজেন্দ্র উদিয়ারের সভাগৃহে প্রবেশ করা মাত্র মহারাজের মন আনন্দে ভরে উঠল। আবার স্বামীজির চিন্তারাশির তাদৃশ অভিনবত্ব, ব্যক্তিত্বের অপূর্ব আকর্ষণ, বিদ্যার এইরূপ বিপুলতা এবং ধর্ম বিষয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম অন্তর্দৃষ্টি মহারাজের চিত্ত অধিকার করল। স্বামীজি তখন থেকে রাজকীয় অতিথির মর্যাদা পেলেন। মহারাজের সঙ্গে এরপর তার প্রায়ই সাক্ষাৎ হতো এবং দীর্ঘ আলোচনা চলত। মহারাজ বহু বিষয়ই তার মতামত জিজ্ঞাসা করতেন। একদিন সভাসদগণের সামনেই জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আমার সভাসদগণকে আপনার কিরূপ মনে হয়? নির্ভীক স্বামীজি স্পষ্ট ভাষায় উত্তর দিলেন, আমার মনে হয় মহারাজ, আপনার হৃদয়টি অতি সুন্দর, কিন্তু দুঃখের কথা এই যে আপনি সভাসদ পরিবৃত হয়ে থাকেন, আর সভাসদদের প্রকৃতি সর্বত্রই সমান। মহারাজ আপত্তি করে বললেন, না না স্বামীজি, আমার দেওয়ান অন্তত তেমন প্রকৃতির লোক নন। স্বামীজি তবু বললেন, কিন্তু মহারাজ, দেওয়ানের কাজই হলো রাজার ধন সরিয়ে নিয়ে ইংরেজ সরকারের প্রতিনিধিকে, অর্থাৎ এজেন্ট যাকে বলা হয়, তাকে দেওয়া। মহারাজের কথার ধারা পাল্টে দিলেন ও কিছুকাল পরে স্বামীজিকে নিজের গোপন কক্ষে আহ্বান করে বললেন, দেখুন স্বামীজি, অত্যধিক স্পষ্টবাদিতা অনেক ক্ষেত্রেই তেমন নিরাপদ নয়। আপনি আমার সভাসদদের সামনে যেভাবে কথা বলছিলেন এমনিভাবে ভবিষ্যতেও বলতে থাকলে আমার ভয় হয় কে কখন আপনার ওপর বিষ প্রয়োগ করে বসে। স্বামীজি ঝটিতি বলে উঠলেন, কি বলছেন আপনি? আপনি কি মনে করেন ঠিক যে সন্ন্যাসী সে সত্য বলতে ভয় পায়? তাতে জীবনের ভয় থাকলেও কিছু যায় আসে না। এই ধরুন মহারাজ, কাল যদি আপনার ছেলে আমাকে জিজ্ঞাসা করে, স্বামীজি, আপনি আমার বাবার সম্বন্ধে কি মনে করেন, আমাকে কি তখন আপনার উপর এমন সব গুণাবলী আরোপ করতে হবে যা আমি ঠিক জানি আপনার কোনো কালে নেই? আমাকে কি মিথ্যার আশ্রয় নিতে হবে আপনার সম্পর্কে? কখনো না। এইরূপ স্পষ্ট বক্তা হলেও স্বামীজি মহীশূর মহারাজের অসাক্ষাতে তার সম্বন্ধে কতই না প্রেম ও শ্রদ্ধাপূর্ণ ভাষাই প্রয়োগ করতেন। স্বামীজি কারো দোষ দেখলে তার সামনেই তাকে সে কথাটি জানিয়ে দিতেন, কিন্তু অসাক্ষাতে পরনিন্দা করতেন না, প্রশংসায় বরং শতমুখ হতেন। দোষের কথা তখন তার মনে উদিত হতো না। তো আজকে আমরা এই অবধি শুনলাম, আবার আমাদের দেখা হবে 8টায়। আর এখানে আজকে আমরা যে প্রসঙ্গ বা যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটি হচ্ছে যে অনেকেই এই সময় বলতেন যে স্বামীজি সন্ন্যাসী হয়ে রাজারাজরাদের সঙ্গে ওঠা বসা করেন, কিন্তু তার ব্যাখ্যাটি এখানে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ কি সুন্দরভাবে দিয়েছেন যে একজন রাজার পক্ষেই তার যে
প্রজারা রয়েছে তার অধীনে, কারণ ওই যে তখন এক একটি স্বাধীন ছোট ছোট সার্বভৌম রাজ্য থাকতো, কিন্তু সেখানে কোথায় গোড়ায় গলদ থাকতো সেটাও এখানে স্বামীজি লক্ষ্য করেননি, যে এখানে ইংরেজ সরকারের এজেন্টরা কিভাবে রাজকর্মচারী হয়ে রাজাকে শোষণ করত, এবং বহু ক্ষেত্রে রাজা নিজের ক্ষমতা, নিজের বিলাসিতা রক্ষার কারণে সব কিছু দেখে শুনে বুঝেও চুপ করে থাকতেন। তাহলে রূপাও এলো আর আমাদেরও প্রসঙ্গ শেষ হলো। কারণ আজকে আমরা 6:30 থেকে স্বামীজির অনুধ্যান শুনি, আবার আমাদের দেখা হবে 8টায়। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম।